অভিজিৎ দা নমস্কার। নমস্কার। অভিজিৎ দা এখন অবসর নিয়ে বিশ্বভারতীর কর্মজীবন থেকে অবসর নিয়ে এখন তো শান্তিনিকেতনে থাকছেনও কম বোধহয়। হ্যাঁ, আমি ভাগ করে থাকছি, কখনো কলকাতা কখনো একটা কিছু সমস্যার কথা আমরা শুনেছিলাম বিশ্বভারতীর ভিতরে, সেসবগুলো চুকেছে আশা করি নাকি? পুরোটা নয়, পুরোটা নয়, কর্মজীবনের ভোগান্তি সে থাক। হ্যাঁ, আমরা পিছিয়ে আপনার শান্তিনিকেতনের প্রথম আসা বা বিশ্বভারতীর কাজে যোগ দেওয়া, যখন থেকে আপনার নামটা প্রথম শুনলাম যে একজন অধ্যাপক এসেছেন যিনি খুব নাটক করতে ভালোবাসেন, এই বিকাশ দাস শ্যামলদার কাছে শুনেছিলাম। তার আগে কলকাতায় আপনার কি তার চর্চা ইত্যাদি ইত্যাদি সবটাই একটু শুনতে চাই সোজা কথা। হ্যাঁ, মানে আমি এখানে এলাম 1988 জানুয়ারি মাসে। তার আগে আমি 7 বছর কলকাতার একটা কলেজে, বিজয়গড় কলেজে 7 বছর আমি কাজ করেছি। তারপরের এটাই আমার আশা। তো এখানে এসে তখন তো এটা ডিপার্টমেন্ট অফ ইংলিশ অ্যান্ড আদার মডার্ন ইউরোপিয়ান ল্যাঙ্গুয়েজেস, সংক্ষেপে বেশ সুন্দর করে ডিওমেল বলা হতো। তো সেখানে তখন আমি যখন এলাম তখন মানে বিভাগীয় প্রধান হিসেবে অংশুমিত্রাদি, মানে অংশুমিত্রা বসু, তাছাড়া শান্তাদি, শ্যামলদা, ইনফ্যাক্ট 2 শ্যামলদা, শ্যামল সরকার এবং শ্যামল চট্টোপাধ্যায়, আর বিকাশ দা, জীবন দা। তার কিছুদিন আগে যিনি একটা দুর্ঘটনায় মারা গিয়েছিলেন, জীবন চৌধুরী, তাকে আমি দেখি বেশ কিছু। আর আমার সঙ্গেই একই সময়ে যোগ দিলেন প্রদতি সিনহা, গৌতম দা, গৌতম ঘোষাল এবং আমরা 3 জনে প্রায় একই সময় যোগ দিলাম। আর তখন যেহেতু বললাম ওই ইউরোপিয়ান ল্যাঙ্গুয়েজেসও রয়েছে, ফরাসি বিভাগের দায়িত্বে নন্দদুলাল দে, জার্মানির দায়িত্বে প্রণব ঘোষ, রাশিয়ানটা তখন অরুদাদি দেখছেন, অরুদা মুখোপাধ্যায়, ইটালিয়ানটা ঠিক সেই সময়টা সম্ভবত একটু ফাঁক পড়েছিল। তার আগে ওখানে চেজারি রিৎজি বলে একজন, তিনি শুনেছি আগে ডিপার্টমেন্ট অফ মডার্ন ইউরোপিয়ান ল্যাঙ্গুয়েজেস না, মানে ইংলিশ অ্যান্ড আদার ইউরোপিয়ান ল্যাঙ্গুয়েজেস ছিল, কারণ ওখানে ল্যাটিনও পড়ানো হতো। এবং রিৎজি ল্যাটিন এবং ইটালিয়ান দুটোই পড়াতেন। চেজারি রিৎজি খুব খুব ভালো মানুষ, খুব মানে গোলগাল, হৃষ্টপুষ্ট, মানে আমার সঙ্গেও বার 2 তো বটেই, ডিপার্টমেন্টে পরে দেখা হয়েছে, তিনি আসতেন, প্রায় আসতেন, খুব ভালো আসতেন। কিন্তু সেই সময়টা রিৎজি ফিরে গেছেন ইটালি। পরে ইন্দ্রাণী যখন এলেন তখন আবার নতুন করে এই ইতালীয় বিভাগটা আবার চালু হল। এবং ওই সময়টায় নন্দদাকে কতদিন পেয়েছেন? মানে নন্দদাকে আমি বেশ কিছুদিন পেয়েছি। নন্দদার রিটায়ারমেন্ট, আমি যদি খুব ভুল না করি, 90-এর মাঝামাঝি কিছুদিন পেয়েছি। নন্দকে আলাদা করে আমাদের মনে আছে, কিন্তু ওর ওই পোশাকে, ওই হাঁটার গতি এবং তার ওই প্রাণশক্তি, বেশি দিন পাইনি প্রণবদাকে। প্রণবদা ছিলেন, কিন্তু বোধহয় আমি আসার বছর 1.5-1.5 মধ্যে ওদের রিটায়ারমেন্ট হয়ে গেল। প্রণবদার পরেই কি রমিত? হ্যাঁ, প্রণবদার পরেই এদিকে রমিত এলেন। ওদিকে রাশিয়ানে তো অরুদাদি ছিলেনই, অরুদাদির সঙ্গে তখন এমবাসি থেকে খানিকটা ফান্ডিং করতো দিমিত্রি ছিলেন। যদিও রাশিয়ান পড়ানোর একটা, ইনফ্যাক্ট সব ভাষাগুলো, ইউরোপীয় ভাষাগুলো পড়ানোর একটা দীর্ঘ ইতিহাস আছে এখানে। মানে রাশিয়ানে আমি শান্তাদিদের থেকে শুনেছি, অলগা ছিলেন একজন, খুব সম্ভবত দিমিত্রির আগেই ভাসিলিয়েভ ছিলেন, আরো অনেকে ছিলেন এর আগে। তারপরে ইতালিয়ান যেমন সেই রবীন্দ্রনাথের সময় তুচ্ছি পড়াতেন, আরো অনেকে, আরো মানে ধারাটা বেশ অনেক লম্বা। আমি এসে যা দেখেছি, তারপরে ইটালিয়ানে ইন্দ্রাণী এলেন, রাশিয়ান চলছিল অরুণাদির হাতে এবং দিমিত্রির হাতে, ফরাসিতে নীলাঞ্জন এসে যোগ দিল, নন্দদা থাকতে থাকতে। আর ইয়েতে জার্মানি
রমিত এলো। রমিত কোথায় প্রণবদার সঙ্গে একসঙ্গে থাকিনি, প্রণবদা রিটায়ার করে যাবার পরেই বোধহয় রমিত এলেন। তো যাই হোক, কিন্তু বেশ একটা জমজমাট, যেটাকে আমরা ডিওমেল পরিবার বলি বা বলতাম, সেটা বেশ ছিল তখন আমাদের মধ্যে। মানে সহকর্মীদের সঙ্গে তো বটেই, মানে অবভিয়াসলি বুঝতে পারছি বয়সের একটা ফারাক ছিলই আমাদের মধ্যে, কিন্তু তবু বেশ একটা কাছাকাছি সম্পর্ক। পরবর্তীকালে ইংরেজিতেও যেমন সমন্তক এলো, সাথী এলো, আরো পরে অমৃত এলো, সুদেব ছাত্র ছিল, সুদেব মাস্টারমশাই হয়ে যোগ দিল, কাজে বেশ বড় একটা পরিবার হয়ে উঠল। এবং খুব মানে সখ্যটা খুব নিবিড় ছিল এক অর্থে। এবং আমাদের তো বটেই ছেলেমেয়েদের সঙ্গে, ছেলেমেয়েদের সংখ্যা কিরকম ছিল তখন মোটামুটি? কোনটা ছাত্র সংখ্যা ধরো এক একটা ক্লাসে কিছু কম বেশি, কিন্তু এক একটা ক্লাসে প্রায় জনা 20 থেকে 25, 5টা ইয়ার মিলিয়ে যা। কিছু ক্লাসে হয়তো একটু কম হলো, এরকম আমি একটু আন্দাজে রাখছি, কিন্তু আমার ধারণা এরকম। পরে অবশ্য মানে ওই ইউরোপিয়ান ল্যাঙ্গুয়েজেসদের মনে হলো যে তারা একটু ইংরেজি ছত্রছায়া থেকে বেরিয়ে তারা একটু নিজের মতো করে দাঁড়াতে চান। সেটা একদিক থেকে ঠিক, মানে একভাবে হয়তো, যদিও তাদের আমরা আমাদের ইংরেজি পড়ানোর মধ্যে খানিকটা তাদের জড়িয়ে নিতাম, কিন্তু এটা তো ঠিক তাদেরও তো ইচ্ছে করবে শুধু ল্যাঙ্গুয়েজ কোর্সেসগুলো কেন, মেজর কোর্সেসগুলো করবার ইচ্ছে। এবং সেদিক থেকে ইংরেজি ছত্রছায়া থেকে বেরিয়ে তারা যদি নিজেরা ডেভেলপ করতে পারেন। সেটা কখনোই ভাষা ভবন কি হয়ে গেছিল? ভাষা ভবন যে বিদ্যাভবন থেকে আলাদা করে, হ্যাঁ, ভাষা ভবন হয়ে গিয়েছিল, কারণ ওদের ভাষা ভবনেরই অন্তর্ভুক্ত করে সিমেলস, সেন্টার ফর মডার্ন ইউরোপিয়ান ল্যাঙ্গুয়েজ লিটারেচার অ্যান্ড কালচার, এইভাবে একটা তৈরি হলো। তো তাতে মানে আমরা যারা আরো আগে থেকে, আমাদের একটু মনে হয়েছিল ডিপার্টমেন্টটা যেন একটু ভেঙে গেল, কিন্তু যাই হোক এটাও মেনে নিতে হয় সব ধরনেরই ওঠা পড়া। কিন্তু ততদিনে আবার এই যেহেতু সমন্তক, সাথী, অমৃত, মানে হ্যাঁ তারুণ্য এসে আবার, সমন্তক, সাথী, অমৃত, সুদেব, তারপরে দীপঙ্কর, অনন্যা, সৌরভ, এরা আবার একসঙ্গে, আবার আরো পরে আরো এলো। ইনফ্যাক্ট প্রথম শুক্লাদি কোন সময় এসেছেন? শুক্লাদি এসেছেন আবার পরে, কোথায় আমার থেকে বছর 2-3 পরে এরকম। তো আপনার তো, আমি মানে আসলে বিকাশ দা, মানে আমাদের পাঠ্যমনে এক সময় যে পড়াতেন, বিকাশ দা বা পরে উচ্চশিক্ষায় জীবন দা, ওদের সঙ্গে একটা পথে ঘাটে কথাবার্তা হয়। তো বিকাশ দাই প্রথম বলেছিলেন আমাদের, বুঝলে একজন মাস্টারমশাই এসেছেন, খুব নাটকের লোক। সেইটা কি আপনার একটা, মানে কলকাতায় থাকতে তো একটা কোনো গ্রুপ থিয়েটার বা এতে একটা ছিল চর্চা? হ্যাঁ, সেটা ছিল। আমি অনেকদিন আগে নিজের একটা ছোট দল ছিল পাড়ায়, তারপরে কোথায় থাকতেন তখন নিউয়ারিপুরে ছিল, পরে অবশ্য পাল্টে বাসস্ত্রদিতে নিজেদের বাড়িতে। আর থিয়েট্রন বলে একটা দল ছিল, সলিল বন্দ্যোপাধ্যায়, অরুন্ধতী বন্দ্যোপাধ্যায়, ওদের সঙ্গে পরে আমি যুক্ত হই। ওদের সঙ্গে বেশ কিছু নাটক করেছিলাম, প্রায় এই শান্তিনিকেতন চলে আসার ঠিক আগে পর্যন্ত। শান্তিনিকেতন আসার ঠিক আগ মুহূর্তে 87 সাল নাগাদ আমরা আবার নাট্যম বলে নিজেদের আর একটা দল খুলেছিলাম। সেটা বেশ কিছুদিন চলেছে, মানে এখনো সেটা নামে আছে, কিন্তু এখন সবাই তো 60 বয়স, কাজে নাটক করতে বললে আমি বলি আগে একটা স্ক্রিপ্ট দিয়ে যেখানে সব চরিত্রগুলো 60, নাহলে করবো কি করে। তো যাই হোক, কাজে নাটকের একটা চর্চা ছিলই একভাবে। কিন্তু পরে এখানে বোধহয় নাট্যমের 2-1টা আমরা দেখেছি। হ্যাঁ, নাটকের কয়েকটা শো, রাজা এবং বিসর্জন দুটোই এখানে পাঠভবনের বারান্দায় রয়েছে। এবং
গৌরপ্রাঙ্গণের ওখানে পাঠভবনের বারান্দাটাকে স্টেজ করে, এবং আমার মনে আছে শঙ্কদা রাজার সময় উপস্থিত ছিলেন। শঙ্কদা সে সময় বলেছিলেন, এখন বোঝা যায় কেন রবীন্দ্রনাথের নাটক মানে উন্মুক্ত প্রাঙ্গণে এত বেশি খোলে। এটা অলিন্দটা ব্যবহার করেছিল। হ্যাঁ, অলিন্দটা ব্যবহার করেছিলাম কতগুলো জায়গাতে। এবং এখানেও যে আমাদের নিয়ে আমরাও তখন ধরুন একেবারেই কাজে যোগ দিয়েছি, খুব বেশি দিন হয়নি বা হয়েছে খানিক, কিন্তু এইখানে এই যে সুদক্ষিণাদি, সুমিতাদি, সুতপাদি, সুস্মিতাদি, তখনই শুক্লাদির সঙ্গেও পরিচয় আর একটু পরে। বেশ কয়েকজনকে বেশ এক জায়গায় নিয়ে এসে একটা নাটকের চর্চা আলাদা করে মানে আমরা খুব উপকৃত হয়েছিলাম। হ্যাঁ, ওটা দুভাবে হয়েছিল। একটা তো ডিপার্টমেন্টে ছিলই, ডিপার্টমেন্টে ছেলে মেয়েদের নিয়ে করা হতোই, কলিগসরাও থাকতো, এবং মোটামুটি বোধহয় বলতে পারি আমার এই উদ্যোগে, সকলেরই উদ্যমে, শেক্সপিয়ার ডেটা খুব রেগুলার একটা প্র্যাকটিস ছিল আমাদের। 23 এপ্রিল ওটা সেলিব্রেটেড হতো, মানে গোটা নাটক না পারলেও অন্তত টুকরো টুকরো সিন নিয়ে এভাবে বহু বছর চলেছে। ইনফ্যাক্ট আমি যদি ভুল না করি, বোধহয় সেমেস্টার সিস্টেম চালু হবার পরে এইটা আর করা গেল না, সেমেস্টারের চাপের ফলে আর সম্ভব ছিল না। এইটা যেমন একদিকে ছিল, আর আমি এটাও দেখতাম, এটাও বোধহয় আমার বলা উচিত, ছেলেমেয়েরা একটা নাটক পড়াচ্ছে, সেটা যখন করছে বোধহয় অনেক বেশি বুঝতো সেটাকে, মানে নিজে থেকেই বুঝতো অনেক কিছু, নিজেরাই এগিয়ে আসতো অনেক। হ্যাঁ, আর ওই তুমি অন্য যেটা বললে, যেটা আমরা কালের যাত্রা এখানে করলাম, এই নাটকের দলটা, তোমরাও ছিলে, অনেকে এখানে মানে অনেক সহকর্মীদের নিয়ে আমরা একসঙ্গে ওটা করেছিলাম। সেখানে তো বেশ কয়েকটি শো পরপর হয়েছিল, এবং আমার একটা সেখানে উদ্দেশ্য বলবো না, একটা ভাবনা ছিল এরকম যে এখানে তো শান্তিনিকেতন মানুষজন রবীন্দ্রনাথের নাটক দেখেন, আমরা একটু রবীন্দ্রনাথের নাটক বাদ দিয়ে অন্য নাটক করতে পারি কিনা। সেখানে গ্রিক ট্র্যাজেডিও করা হয়েছে, এবং ট্রয়কন্যা, বুদ্ধদেব বসু করা হয়েছে, মানে এইভাবে। যদিও একদম প্রথম যেটা মুক্তকরণে বন্ধ, যেটা সুতপাদির স্ক্রিপ্টে আমরা করলাম, সেটা রবীন্দ্রনাথের নাটক নিয়ে, হ্যাঁ, কিন্তু পরবর্তীকালে যুদ্ধক্ষেত্রের পিকনিক, সংক্রান্তি, ট্রয়কন্যা, অনেকগুলো এই ধরনের নাটকও আমরা করেছিলাম, একটা এক্সপেরিমেন্টের মতো। এবং আমার ধারণা রিসেপশন বোধহয় খুব খারাপ হয় না, খুব একটা মানে ছাত্রছাত্রীরাও, মানে বিভিন্ন ভবনের ছাত্রছাত্রীরা, তাদের কাছে ওটা একটা নতুন অভিজ্ঞতা ছিল। আমাদের যারা করেছিলাম তাদের তো একটা সুন্দর একটা সমৃদ্ধ হওয়ার সুযোগ, আর অন্যরাও যারা দেখতেন প্রত্যেকের একটা ভালো লাগতো। আর তখন আসলে ওই নাট্যঘর ব্যবহার করা বলুন বা ইত্যাদি, সবটাই তো একটা অনেক বেশি সহজ ছিল, মানে অন্তত নিয়মের ওই গেরো বা মানে একটা ফাঁস ব্যাপারটা একটু আলাদা ছিল, সুযোগও ছিল। ওই আবার ট্রয়কন্যার সময় শঙ্কদা উপস্থিত ছিলেন, সেই সঙ্গে ট্রয়কন্যার যে অনুবাদটা আমরা ব্যবহার করেছিলাম শিশির দাসের, ওনার অবশ্য ওখানে বন্দিনী নাম ছিল, আমি ওনার থেকে পারমিশন নিয়ে ওটা ট্রয়কন্যা কথাটা, মানে উনি ব্যবহার করেছেন অনুবাদে কথাটা, সেটা কি শিরোনাম হিসেবে ব্যবহার করেছিল। শিশিরদাও কিন্তু উপস্থিত ছিলেন আসতেন, বা মানে এখানে ছিলেনও একটা দীর্ঘ সময়, সেটা মনে আছে। তো আপনার পরেও মানে ধরুন তাসের দেশ, সেটা আপনার অবসর গ্রহণের আগে, ওখানেও মানে নানান জনকে, মানে আপনার বিভাগের ছাত্রছাত্রীদের সঙ্গে আরো অনেককে ডেকে নিয়ে, তার আগে আপনি ইয়ে করেছেন, রাজা বিশ্বভারতী সার্ধশতবর্ষে রাজা করানো হলো, তারপরে তাসের দেশ। আসলে এই উদ্যোগগুলো আপনি ছাড়া, এই না মানে আপনি ডাকলে অনেকে আসতেন বা যে কোনো কারণেই হোক, এইটা একটা খুব বড়, মানে আপনার কাছ থেকে আমাদের পাওয়া সুযোগ কথা, মানে হ্যাঁ, সেটা যেমন আমি উল্টো দিকে আরেকটাও বলবো, আমি হয়তো এখানে ওরকম কালের যাত্রার মাধ্যমে শুরু করার আগেই
সাহিত্যিকা থেকে অগ্নি আমাকে ডেকে নিয়েছিল একটা নাটক, ওই চন্দ্রগুপ্ত, চাণক্য ইত্যাদি নিয়ে, আমার নামটা এখন মনে পড়ছে না, বিষকন্যাদের প্রবলেম নেই, সেইটা একটা করিয়েছিল। পরবর্তীকালেও সাহিত্যিকার সঙ্গে একটা দুটো করেছি। হ্যাঁ, সাহিত্যিকার একটা মঞ্চ বা একটা প্ল্যাটফর্ম ছিল যেখানে এই ধরনের চর্চা। হ্যাঁ, আসলে না, একটা জিনিস মানে আমার একটা জিনিস এখানে এসে মনে হয়েছিল, প্রথমত যেটা আমাকে প্রায় চমকে দিয়েছিল শান্তিনিকেতনে এসে, সেটা হচ্ছে ছাত্রছাত্রীদের সঙ্গে এত খোলাখুলি মেলামেশা শিক্ষকদের। মানে এইটা কিন্তু অন্য কোনো বিশ্ববিদ্যালয়ে, কোনো কলেজেও আমি দেখিনি। তার একটা বড় কারণ হয়তো এই বিশ্ববিদ্যালয়টা তো একভাবে আবাসিক, এই আবাসিক চরিত্রটার জন্যেই হয়তো এটা সম্ভব হয়েছে, এত কাছাকাছি আসা। মানে আমার খুব মজা লাগতো, আমি সন্ধ্যাবেলা হয়তো ঘোষের দোকানে গেছি মিষ্টি কিনতে, ওই যে দা আমরা খাবো করে এসে চলে গেল। মানে এই যে খুব ইনফর্মাল একটা সম্পর্ক। বসন্ত উৎসবের সময় তো আসতোই বাড়িতে এসে। আমার মনে হয়েছে সে, আমি প্রসেনজিৎদার ওখানে যখন একটা কামরার একটা ঘরে ভাড়া নিয়ে থাকতাম, সেখানে এসে তারা নাচ গান জুড়ে তুলে। কাজে এই ধরনের খুব ঘনিষ্ঠ সান্নিধ্য একটা তৈরি হতো, সেটা একটা দিক। সেই সঙ্গে আমার একটা জিনিস খুব মনে হতো যে এখানে একটা মানে সন্ধ্যের পরে ছেলেমেয়েরা কি করবে, সেইভাবে একটা কোনো ফিল্ম ক্লাব নেই, একটা কোনো ড্রামা ক্লাব নেই, একটা ঠিকমতো কমন রুম নেই যেখানে ছেলেমেয়েরা মানে আড্ডার তো একটা স্বাস্থ্যকর দিক আছে, সেটাও নেই। তখন আমার মনে হয়েছিল যে কোথাও একটা নাটকের মধ্যে দিয়ে এনগেজ রাখা যায় কিনা। এইটা আমার মাথায় অনেকদিন থেকে ঘুরেছিল, এবং হয়তো তারই এক ধরনের ফল এগুলো সব। বললেন বলে মনে পড়লো, সুদেব ছাত্র অবস্থায় ট্রয়কন্যার প্রহরী মনে পড়ছে শব্দ। এবং সুদেব, শুভায়ু, আমি ইনফ্যাক্ট দুবার ওদের যে ওই শারদোৎসবের সময় প্রত্যেকটা ভবন থেকে যে নাটক হয়, তখন তো ভাষা ভবন হয়নি, বিদ্যা ভবনের দুবার আমি দুটো নাটক পরিচালনা করেছিলাম। তৃতীয়বার যখন করতে যাচ্ছি তখন একটা বেশ মানে অনেক পরিকল্পনা করে ভাবা হয়েছিল তুগলক, এবং সেখানে সুদেবকে ভাবা হয়েছিল ওই তুগলকের মন্ত্রী যে নাজিমের চরিত্রটা। শেষ পর্যন্ত খানিকটা ছাত্র বিক্ষোভ ইত্যাদি হয়েছিল একটা অন্য কারণে, এবং তার ফলে আমি একটু শক্ত একটা স্ট্যান্ড দিয়েছিলাম যে তোমরা যদি অ্যাপোলজি না চাও আমি কিন্তু করাবো না, এবং ওরাও অ্যাপোলজি চায়নি। মানে হ্যাঁ, মানে যারা নাটক করছে তারা নয়, কিন্তু ওদের অফিসিয়াল মুখ যারা, ওই নাটকটা হয়নি। সুদেব এখন আমাকে বলে, আমি প্রথম একটা বাংলা নাটক করতে যাচ্ছিলাম, আপনি করতে দিলেন না। এগুলো তো তখনও ছিল। শ্যামলদার যে বৈদগ্ধ্য, সেইটার মানে একটু আভাস আমরা পেয়েছি। আমার যেটা মানে পরে ধরুন শ্যামলদাকেও অবসর গ্রহণের আগে একটা কোথাও মানে একটা অসম্মানের স্পর্শ নিয়ে যেতে হয়েছে, এবং সেটা ওই প্রশাসনিক দায়িত্ব থেকে, মানে তখন সেন্ট্রাল লাইব্রেরির দায়িত্ব নেওয়া, এবং তার সঙ্গে যে যত জটিলতা ইত্যাদি ইত্যাদি, এবং সেটা উপাচার্যের সঙ্গে খানিকটা কি বলবো ইগোর সমস্যা ইত্যাদি থেকে। আপনার ক্ষেত্রেও মনে হলো যেন খানিকটা তাই, যেটুকু বুঝেছি আমি। বিশ্বভারতীতে তো আপনি বেশ কয়েকজন উপাচার্যকে দেখলেন, মানে কি ধরনের মানুষরা এখানে উপাচার্য হয়ে এলে এই ধরনের সম্ভাবনা কমতে পারে? না, আমি কি একটু খোলাখুলি বলতে পারি? হ্যাঁ, মানে ধরো আমি বেশ কয়েকজন উপাচার্যকে দেখলাম। আমি এলাম যখন, তখন নিমাই সাধন বসু, তারপরে যে সব্যসাচী বাবু এলেন, সব্যসাচী বাবু শেষ করতে পারলেন না, তারপরে মাঝখানে কিছুদিন কোথায় মানে অনেকে ইন্টারিম হিসেবে কিছুদিন কাজ চালিয়েছিলেন। তারপরে দিলীপ সিনহা এলেন, তারপরে সুজিত বসু, তারপরে রজতকান্ত রায়, তারপরে আমি কি কাউকে বাদ দিচ্ছি? রজতকান্ত রায়ের, হ্যাঁ,
রজতকান্ত রায়ের পরে সুশান্ত দত্তগুপ্ত, তারপরে বিদ্যুৎ চক্রবর্তী, এদের কজনকে আমি দেখেছি। মুশকিল হলো আমি এটা বলবো, দুটো জিনিস আমার সবসময় মনে হয়েছে, বিশ্বভারতীর উপাচার্য যদি হবেন তাকে একদিকে রবীন্দ্রনাথের শিক্ষাদর্শ, শুধু শিক্ষাদর্শ না, রবীন্দ্রনাথকে বুঝতে হবে, জানতে হবে, নাহলে বিশ্বভারতীকে তিনি ঠিক মতো তার সেবাটা দিতে পারবেন না। দ্বিতীয়ত সেই জন্যে এখানকার যিনি উপাচার্য হবেন তাকে একই সঙ্গে অ্যাডমিনিস্ট্রেটিভ দায়িত্ব যেমন সামলাতে হবে, তার একটা ডেফিনিট একাডেমিক ভিশন থাকতে হবে। যে একাডেমিক ভিশন, এটা বলতে বাধ্য, আমরা ইউজিসির চাপে পড়েই বলি বা অন্য কারণেই বলি, রবীন্দ্রনাথের শিক্ষাদর্শ থেকে অনেকটাই ধীরে ধীরে সরে গেছে। কোনো উপাচার্যর পক্ষে সেটা সত্যি খুব কঠিন, মানে তিনি রবীন্দ্রনাথের শিক্ষাদর্শ সামনে দেখে একভাবে ভাববেন আর ইউজিসি আরেকভাবে তার উপর চাপ দেবে, ফলে কাজটা খুবই কঠিন, খুবই কঠিন। ইনফ্যাক্ট আমার মনে আছে সোমেনদা, মানে সোমেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, উনি একটা সময় বলতে শুরু করেছিলেন যে বিশ্বভারতী বড্ড বড় হয়ে গেছে, বিশ্বভারতীকে এবারে গোটানো দরকার। এবং এটা ঘটনা, এটা আমি অনেক সময় কোনো উপাচার্যকে হয়তো কোনো মিটিংয়ে, হয়তো কোনো এমনি ঘরোয়া আলোচনায় বলেছি। যেমন সুজিত বসুকে বলেছিলাম যখন উনি ম্যানেজমেন্ট কোর্স খুলবেন, আমি বলেছিলাম যে বিশ্বভারতীর যেগুলো নিজস্ব জায়গা, কলা ভবন, সঙ্গীত ভবন, অ্যাগ্রিকালচার, আমরা সেইগুলোকে কেন আরো যোগ দেব না? ম্যানেজমেন্টটা খুলে বিশ্বভারতীর কি লাভ হবে? উনি তখন আমাকে বলেছেন, অভিজিৎ, ম্যানেজমেন্ট কোর্সটা কিন্তু সম্পূর্ণ সেলফ পেইং। আমি বললাম সেলফ পেইং হোক, কিন্তু তার পেছনে আমরা খানিকটা শ্রম দিচ্ছি, খানিকটা টাকা যাচ্ছে। এইগুলো তো আমরা বরং এই বাকি ভবনগুলো, যেগুলো বিশ্বভারতীর এক একটা রত্ন, যেগুলো দিয়ে বিশ্বভারতীর পরিচয়, সেইগুলোকে কেন আমরা আরেকটু দেখব না? বা যেমন রজতকান্ত রায় যখন ভাষাভবন, বিদ্যাভবন ভাগ করে দিলেন, তখনও আমি একটা আপত্তি তুলেছিলাম। সে সময় আমি আমাদের বিভাগের হেড আর বাংলা ডিপার্টমেন্টের হেড তখন আলপনা রায়, মুনিয়াদি, আমরা দুজনেই এই আপত্তিটা তুলেছিলাম। আমি ওনাকে বলেছিলাম পরিষ্কার যে দেখুন, এখন আমরা ইন্টারডিসিপ্লিনারি রিসার্চের কথা বলছি। আমি সাহিত্য পড়াবো এবং আমরা যেভাবে পড়াই সেখানে দর্শন আসবে, ইতিহাস আসবে, সেখানে হয়তো ভূগোল খানিকটা আসবে, সেখানে রাজনীতি আসবে। এগুলোকে বাদ দিয়ে তো সাহিত্য হবে না। যত আপনি ভাগ করে দেবেন এটা, তত কিন্তু আপনি ইন্টারডিসিপ্লিনারি জায়গাটাকে খানিকটা ছেঁটে দিচ্ছেন। উনি আমাকে উল্টে প্রশ্ন করলেন, অভিজিৎ, আমাকে বলো এখন কতটা ইন্টারডিসিপ্লিনারি কাজ হয়? সর্বত্র হয় কিনা আমি জানি না, আমাদের ডিপার্টমেন্টে হয় এটা আমি বলতে পারি। তখনই আমার কাছে একটি ছাত্র একটা কাজ করছিল, সেই কাজটা একেবারেই সেই অর্থে সাহিত্য বিষয়ক নয়। সেই কাজটা হচ্ছে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, অর্থাৎ আমাদের কনস্টিটিউশন তৈরি হবার আগে যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে ডিবেটগুলো হয়েছিল, সেই ডিবেটে যে মহিলারা অংশগ্রহণ করেছিলেন, সেইখানে যে ফিমেল পলিটিক্স উঠে এসেছিল, এই জেন্ডার পলিটিক্সের দিক থেকে ওদের ভাষণগুলোকে টেক্সট হিসেবে ও স্টাডি করেছিল। এইটা ছিল ওর বিষয়। হ্যাঁ, এখন এই ধরনের কাজ কিন্তু তাহলে বন্ধ হয়ে যাবে। এখন যাই হোক, যে কোনো কারণে কোরআন মনে হলো এবং বিদ্যাভবন, ভাষাভবন ভাগ হয়ে গেল। আমার এখনো মনে হয় হয়তো ভাগ না হলেই ভালো হতো, জানি না। মানে বিভাস তো আপনার কাছে ওর পিএইচডির কাজটা করলো, ও তো এমনিতে নাট্য বিভাগে। ও আমাকে বলেছিল যে ইংরেজি বিভাগে আমার গবেষণার ব্যাপারটা নয়, অভিজিৎদার কাছে
গবেষণা করেছি বলে আমার ইংরেজি, কিন্তু ওরও তো বিষয়টা নাটক সংক্রান্ত, বিষয়টা একেবারেই নাটক সংক্রান্ত, এবং ওর বিষয়টাও নাটকের টেক্সট যতটা না তার চেয়ে অনেক বেশি পারফরমেন্স। কাজেই অবশ্য আমার কাছে যারা নাটক নিয়ে গবেষণা করেছে অনেকের ক্ষেত্রে অবশ্য পারফরমেন্সের গল্পটাও এসেছে, অনেক ক্ষেত্রে আবার টেক্সটের গল্পটাও এসেছে। কিন্তু যাই হোক, মানে আমি একটা বৃহত্তর ইয়েতে বলছি, বিদ্যাভাষা এইটা যেভাবে অঙ্গাঙ্গিভাবে জড়িত ছিল এক সময়, হ্যাঁ অনেক বড় হয়ে গেছে এটা ঘটনা, হয়তো প্রশাসনিকভাবে সামলাতে একটু অসুবিধে হচ্ছিল এটাও হয়তো ঘটনা, কিন্তু কোথাও একাডেমিক্যালি কোথাও একটা অসুবিধে হলো কিনা। আচ্ছা, আপনি তো ধরুন অধ্যাপক সভা, মানে এখানকার যেরকমই যখন যে সংগঠন যুক্ত থেকেছেন নানান রকম ভাবে, কোনো না কোনো ভাবে, ধরুন আপনি শুধু নয়, শ্যামলদা, শান্তাদি, মানে যারা আমাদের দেখা সবথেকে পুরনো মাস্টার মশাইরা, তারা খুব সচেতন ভাবে, খুব মানে অধ্যাপক সভার ভূমিকা নিয়ে তাদের একটা আগ্রহ ছিল। সেই সম্পর্কে আপনার অভিজ্ঞতাটা কি? মানে দীক্ষিতার সঙ্গে কথা হচ্ছিল একদিন যে সবটার থেকে মুখ্য হয়ে উঠলো ওই অ্যাসিস্ট্যান্ট লেকচারার বলে, মানে ওই যে বিদ্যালয় বিভাগের যে মাস্টারমশাইরা, তাদের বেতনক্রম কি হবে, এইটাই যেন সবকিছুকে ছাপিয়ে উঠলো। সেটা সত্যি সত্যি একটা হয়েছে, এবং ফলে একটা বিভাজন ইত্যাদি ইত্যাদি। কিন্তু কোথাও অধ্যাপক সভার ভূমিকা একটা এই ধরনের বিশ্ববিদ্যালয়ে, সেইটা যতটা গুরুত্বপূর্ণ থাকা দরকার, সেইটা কি মনে হয়েছে আপনার যে থেকেছে সবসময়, বা আরেকটু বেশি কোথাও কন্ট্রিবিউটরি হতে পারতো? আরেকটু হলে কোথায় ভালো হতো। আমি সে অধ্যাপক সভার খুব জোরদার একটা মূর্তি দেখি, মানে শ্যামলদা, শান্তাদি, বিকাশদা, এদের কাছে যেভাবে শুনেছি, সোমেনদা টোমেনদা, আমি লাস্ট বোধহয় দেখেছি যখন অমিয়দা, অনুপমদা এরা আছেন ওই পর্যন্ত। তারপরে কিন্তু যেন একটা ধীরে ধীরে কমজোরি হতে শুরু করলো, এবং যেটা তুমি বলছো তার একটা কারণ হয়তো এটা দুর্ভাগ্য আমি বলবো, যে অনেক সময় আলোচনাটা বেতনক্রম ইত্যাদি ঘিরে, এবং যেটার ফলেই হয়তো বিশ্ববিদ্যালয় স্তরের যে মাস্টারমশাইরা, তাদের মধ্যে হলো তাদের ভয়েসটা ঠিক রিফ্লেক্টেড হচ্ছে না, যার জন্য ওখান থেকে একটা বিভাজন হয়ে ভিবিএফ এ তৈরি হলো। নাহলে এই বিভাজনটার হয়তো দরকার হতো না। একসঙ্গে সবাই মিলে থাকলে হয়তো ওটা একটা অনেক বেশি জোরদার একটা প্ল্যাটফর্ম তৈরি করা যেত, কিন্তু কোথাও ওটা একটুখানি ওইভাবে মানে কোথাও দুর্বল হয়ে যাচ্ছে, মানে বৃহত্তর ইস্যুস গুলো ঠিক অ্যাড্রেস হচ্ছিল না, এইটা কোথাও গন্ডগোল হয়ে গেছিল। ছাত্রছাত্রীদের ক্ষেত্রেও যেমন কোথাও একটা কিরকম মনে হয়েছে আমার, মানে শেষ দিকটাতে, যে বৃহত্তর একটা মানে ছাত্রছাত্রীদের যে কল্যাণের জায়গাটা বা সামগ্রিক মঙ্গলের যে লক্ষ্যটা সামনে রেখে আরো যতটা বেশি সচেতন থাকা দরকার, সেটাও কোথাও একটা, জানি না সেটা সময়ের জন্য কি কোথাও একটা ব্যক্তি স্বার্থ বা ছোট ছোট স্বার্থগুলো যেন বেশি প্রধান হয়ে উঠতে লেগেছিল। ওই আমি ফিরে তোমাকে একটা কথা জিজ্ঞেস করবো, আশ্রম সম্মেলনে এখন কিরকম চলছে? এক্ষুনি কিরকম আমি বলতে পারবো না, কিন্তু আশ্রম সম্মেলনের ধারণাটা প্রয়োগের ক্ষেত্রে আমার নিজের অভিজ্ঞতা হচ্ছে, আসল সমস্যা তো মাস্টারমশাইদের, মানে ছাত্রছাত্রীদের হাতে কতটা দায়িত্ব নিশ্চিন্তে ছেড়ে দেওয়া যাবে, সেইখানে একটা কোথাও সীমাবদ্ধতা মাস্টারমশাইদের ক্ষেত্রে খুব স্বাভাবিক। কারণ সামান্য বিচ্যুতি হলেই যদি আমরা খুব বিচলিত হই, তাহলে কতটুকু আমরা সেইখানে নিজেদের ওই জোরের জায়গাটা রাখতে পারবো। ফলে একটা কোথাও ওই নিয়ম রক্ষা বা ওই প্রথা পালনের দিকটাই ভারী হয়েছে বেশি শেষের দিকে, মানে আমার অন্তত মনে হচ্ছে, যার জন্য আমার একটা ক্লান্তিও এসেছে কখনো। কিন্তু ছাত্রছাত্রীরা কিন্তু যখনই এই ভরসাটা পেয়েছে, বা যখন মনে হয়েছে তারা সত্যি সত্যি দায়িত্বটা পাচ্ছে, মুখের কথা নয়, মানে এটা ছেলে ভোলানো ব্যাপার নয়, ভীষণ দায়িত্ব নিয়ে খুব সুষ্ঠুভাবে নিজেদের পরিচালনা করেছে, এইটা আমি প্রত্যক্ষভাবে
দেখেছি, ফলে আমি খুব শ্রদ্ধাশীল। হ্যাঁ, মানে আমি তো আশ্রম সম্মিলনীর ভেতরের ব্যাপারটা জানি না, কিন্তু আমার নিজের একটু মনে হয়েছে আশ্রম সম্মিলনীকে আমি প্রথমে যতটা জোরদার দেখেছি, একটু যেন পরের দিকে মনে হয়েছে ঠিক, মানে অথচ যেটা তুমি বলছো ছাত্ররা যে মানে পাঠভবন শিক্ষাসত্র দু জায়গায় ছাত্ররা যে অনেকখানি দায়িত্ব নিয়ে কাজ করতে পারে সেটা আমি সাহিত্য সভায় দেখেছি। মানে সেটা একটা খুব বড় উদাহরণ। ঠিকই তাই, কিন্তু আসলে যতই হোক স্কুল তো, ফলে সংবিধানে একটা শেষ অবধি অধ্যক্ষের হাতে একটা চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দেওয়াই আছে, কিন্তু সেটা একটা মানে খুব আবশ্যিক যদি হয় তবেই, কিন্তু অবশ্যই কাজটা সহজ হয় যদি প্রথমে সেই দায়িত্বটা নিয়ে নেওয়া যায়, যে কোনো প্রশাসনের ক্ষেত্রেই তাই। ফলে সেইটা কোথাও একটা হয়তো মানে সহজ করার জন্য ক্রমশ আস্তে আস্তে একটা কোথাও হয়তো দুর্বল হয়েছে মূল জায়গাটা। ছাত্রছাত্রীদেরও অভিভাবকদের একটা খুব চাপ বেড়েছে একটা সময় যে এইগুলোতে আদৌ কোনো উপকার হচ্ছে কিনা, কারণ ইভ্যালুয়েশনের ক্ষেত্রে তো তার কোনো প্রত্যক্ষ ছাপ নেই, যদি তো কোনো নম্বর পাওয়া যায় না, ফলে ওই সময়টা আমি টিউশন ইত্যাদি করব, এরকম একটা সমস্যা তো হচ্ছিল। কিন্তু আমরা মাস্টারমশাইরা যদি সত্যি সত্যি এই ব্যাপারে আন্তরিকভাবে সচেতন, সচেষ্ট এবং বিশ্বাসী থাকতাম, তাহলে আমার মনে হয় না এত সহজে এটা দুর্বল হতে পারত। আমার কেমন মনে হয় আপনার এতদিনকার এত কিছু দেবার পর শেষটা একটুখানি কোথাও একটা ছন্দ পতন বা যেটা যাই হোক সেটা আমার ব্যক্তিগত না ব্যক্তিগত, কিন্তু ওটা সামগ্রিকভাবে এত সহজে এটা হতে পারলো, সেখানে আমাদের এটা আমাদের সকলের সমস্যা হিসেবে ভাবা, মানে এটা আপনার বলে বলছি না, যে কোনো কারণ ওটা তো তার ব্যক্তিগত সমস্যা, কিন্তু আসলে যে ওটা কোনটা ব্যক্তিগত আর কোনটা আমাদের একটা অধ্যাপকদের বা বিশ্বভারতীর সকল সদস্যের সমস্যা, ওইটাও কিন্তু কোথাও একটা আমাদের ভাবনায় পরিবর্তন হয়েছে বলে মনে হয়। এইটা জানি না একমত হবে কিনা আপনি। মানে ওই যেটা বলছিলাম, আমি এসে থেকে শুধু বিভাগে না আরো বৃহত্তরভাবে এই বিশ্বভারতীতে যে ধরনের আন্তরিক সম্পর্ক একের সঙ্গে আরেক এভাবে দেখেছি, মানে যেমন আমি ফিরছি কথাটা একটা উদাহরণ হিসেবে বলি, শ্যামলদা যখন অবসর নিয়ে ডিপার্টমেন্ট থেকে তখন অবসর নিয়েছেন, আমি তো কাছাকাছি থাকতাম, যখনই যেতাম মানে 2 ঘন্টা 2.5 ঘন্টার কমে ছাড়া পেতাম না, এবং উনি ভীষণ আগ্রহী এখন বিভাগে কি হচ্ছে, এখন বিশ্বভারতীতে কি হচ্ছে, মানে অবসর নিয়েও যে এই আত্মিক টানটা, এইটা কিন্তু আমার ধারণা, আমি ভুল হতে পারি, পরবর্তীকালে এক ধরনের মাস্টারমশাইরা এলেন যারা কিন্তু এই জায়গাটাকে শুধুই একটা কাজের জায়গা, জীবিকার অর্জনের জায়গা হিসেবে দেখলেন। মানে শ্যামলদা, বিকাশদা, শান্তাদি, এদের মতো মানুষেরা আমার ধারণা ওয়েস্ট বেঙ্গল কেন ভারতবর্ষের যে কোনো বিশ্ববিদ্যালয়ে জায়গা করে দিতে পারতেন, কিন্তু ওরা কিন্তু বিশ্বভারতীকে ভালোবেসেই এখানে থেকে গিয়েছিলেন। এই যে টানটা, এটা হয়তো আমাদের পরবর্তী প্রজন্মের মধ্যে, এবং তুমি যেটা বললে একটু আগে শ্যামলদার যে বৈদগ্ধ্য, মানে এরকম হয়েছে শ্যামলদা, আমি যখন ঢুকেছি শ্যামলদাই রেনেসান্সের অনেকটা পড়ান, আমি আসার পরে শ্যামলদা অনায়াসে আমাকে বিএ লেভেলে ম্যাকবেথ, এমএ লেভেলে কিং লিয়ার, এত দুটো ইম্পর্টেন্ট টেক্সট ছেড়ে দিলেন। এবং এবং আমি কিন্তু শ্যামলদার ক্লাস গিয়ে করতাম বসে, যখন উনি এমএ ক্লাস নিচ্ছেন, এবং আমি যথেষ্ট উপকৃত হয়েছি তার থেকে। আমাদের বিভাগে এটা খানিকটা প্রচলন ছিল পরবর্তীকালে, যেমন আমি স্বাতীর ক্লাস, স্বাতী আমার ক্লাস, এবং তাতে আমাদের যে মত বিনিময়, তাতে ছেলেমেয়েরা উপকৃত হচ্ছে, এইগুলো হলে কিন্তু ভালো হয়। পুরো জিনিসটা পারস্পরিক সম্মান তো আগে থাকতে। হ্যাঁ সেটাই না। আপনার এই কথায় মনে পড়লো হঠাৎ সুদক্ষিণাদি, মানে যেহেতু কালের যাত্রার একজন মানে সত্যিকারের
সক্রিয়তম সদস্য ছিল। ওই যে দিলীপ সিংহ যখন উপাচার্য, মানে সত্যি কথা হিংসেই হয়েছিল যে আমি যদি পারতাম ওর মতো, ওই যে আমি করবো না চাকরি, ছেড়ে দিয়ে মুখের উপর চলে যেতে পারতো, ওই জোরের জায়গাটা আমার মনে হয় আমাদের যদি সকলের একটা কোথাও থাকতো ভেতরে, সেই জায়গাটা দুর্বল ছিলাম বলেই হয়তো আস্তে আস্তে এইগুলো পেয়ে বুঝতে সেটা খুব স্বাভাবিক। ওই জোরের জায়গা আমাদের স্বাভাবিক তো বটে, ছাপোষা মধ্যবিত্ত মানুষদের থাকা সম্ভব নয়। কিন্তু আমি বলছি যে সেই কতটা ছাপোষা মধ্যবিত্ত মানুষ হিসেবেও কতটা আমরা সহজে মানে কি বলবো হাল ছেড়ে দেবো বা সহজে পরাস্ত হবো, পরাস্ত মানে নিজের কাছে, এই নিজের দুর্বলতার কাছেই কতটা সহজে পরাস্ত হবো, এইটা সম্পর্কে সচেতন প্রয়াসের কোথাও একটা বোধহয় অভাব হয়েছিল সামগ্রিকভাবে, এটা মনে হয় আমার, নিজেকে দিয়ে মনে হয়। এবং সেই জন্যই বলছিলাম যে আস্তে আস্তে কিরকম একটা বাঁধনটা আস্তে আস্তে ঢিলে হয়ে গেছে। এই ঢিলে হওয়াটা জন্যে আমার ধারণা শুধু প্রতিষ্ঠানের একজন বা দুজনকেও একটা কিছু জোর করে চাপিয়ে দিলেন, আমরা তার বিরুদ্ধে জোট বাঁধতে পারলাম না, সেটার পেছনে কিন্তু আমাদের মধ্যে এই ঢিলেমিটাই বলছি। সেটাই আমার মনে হয়েছে বারে বারে, যার জন্য নিজেদের কোথাও একটা মানে একজনকে যিনি পদে আছেন তাকে দোষারোপ করে নিজেদের এই দুর্বলতাটাকে আমরা ঢাকতে এই দুর্বলতাটা কিন্তু আমাদের মধ্যে ঢুকেছে এবং আমি বলবো এখনো ক্রমবর্ধমান, এখনো কিন্তু এটা যে পুরো চলে গেছে সেইটা দেখুন শুধু তো বিশ্ববিদ্যালয় মানে সামগ্রিকভাবে সমাজে রাজ্য স্তরে বলুন কেন্দ্রীয় স্তরে বলুন একটা কোথাও এই একটা আত্মসমর্পণের নিশ্চয়ই একটা 100 বার মানে সেই অবক্ষয়টা আমরা সমাজে দেখতে পাচ্ছি। কিন্তু সেই জন্যই যদি আমরা রবীন্দ্রনাথকে একটু আঁকড়ে ধরি তাহলে তো সেই জায়গাটাকে আমাদের আর একটু দৃঢ়ভাবে ধরা উচিত ছিল, সেটা কিন্তু আমরা করছি না, হয়তো করতে পারছি না, এটাও ঘটনা, আমি কাউকে দোষ দিচ্ছি না, না না দোষ বলার কথা নয়, আমরা নিজেরা কিভাবে নিজেদের আরেকটু মানুষ হিসেবে নিজের কাছে আরেকটু স্পষ্ট হতে পারি, স্বচ্ছ হতে পারি, সেইগুলোর জন্যই ভাবনা যে কোথাও একটা আমাদের এইটা একটু দায়িত্বটা নিজেদের যদি কোনোভাবে আমরা নিতে পারি। এবং খুব ফ্র্যাঙ্কলি আমি তোমাকে বলছি, আমি নিজেও শান্তিনিকেতনে আসার পরেও বা কোনোদিনই আমি খুব একটা বাহির্মুখ ছিলাম না, আমি একটু নিজের মধ্যে গুটিয়েই থাকতাম, একটু ইন্ট্রোভার্ট ধরনের। এখানেও যে খুব সকলের সঙ্গে আমার আলাপ পরিচয় আছে এমনটা তো আমি ধীরে ধীরে জেনেছি, কিন্তু তৎসত্ত্বেও কোথাও একটা আস্তে আস্তে তো একটা সেন্স অফ বিলগিং তৈরি হয় যে আমি এই জায়গাটা আমার, এই বোধটা বোধহয় একটু তৈরি হওয়ার দরকার আছে, ছিল। যাই হোক, সেই সঙ্গে আরেকটা হয়েছে, মানে আমি বিশ্বভারতীতে শান্তিনিকেতনে, মানে আমি শান্তিনিকেতনে আমি যখন এসেছি ঘুরতে এসেছি, কিন্তু বিশ্বভারতীতে আসার পরে যখন ঘুরে টুরে বেরিয়েছি দেখেছি তখনও যে একটা খোলামেলা প্রান্তর আমাদের খোয়াই যেরকম ছিল, সেই জায়গাগুলো তো সমস্ত নষ্ট হয়ে গেল। সেদিক থেকেও একটা কোথাও ওই একটা সংকীর্ণতা তৈরি হয়েছে, মানে এখন একটা কিরকম মানে একটা শহরতলির বা হয়তো একটা শহর গোছের একটা জায়গা তৈরি হয়ে গেল, সেটাও তো একটা এক ধরনের অবক্ষয়ই বলবো আমি। যাই হোক, শুধু এবার আশা করা যায় কোথাও একটা ভবিষ্যৎ প্রজন্ম এটা বুঝতে পারবে বা অতিক্রম করার চেষ্টা করবে। এবং অজিতদা সুস্থ থাকুন, ভালো থাকুন, আর কি বলবো। অনেক ধন্যবাদ, আমার ভালো লাগলো কথা বলে, শ্রদ্ধা জানবেন।